বাংলা সামরিক অভ্যুত্থান হয়, ঘটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। পরবর্তীতে সামরিক আইন মার্শাল ল জারি করে দেশ পরিচালনা করবে। আগামী কয়েকদিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ। সীমান্তের ওপারের নির্দেশে জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বঙ্গভবনে সেনা সমাবেশ ঘটিয়েছেন। রাত 1টা পর্যন্ত ঢাকা 7 জন জেনারেল, ঢাকার যে ব্রিগেড কমান্ডার যারা আছে, ব্রিগেড কমান্ডার গুলো আছে, তারা সেরা পদের সাথে কনফারেন্স করেছে। সৈনিকদেরকে বলা হয়েছে যে 10 মিনিট এনটিএম, 10 মিনিট এনটিএম যদি হয় তাহলে মানে হচ্ছে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন। এতদিন যে গণহত্যার কথা বলা হচ্ছিল, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার গণহত্যার সঙ্গে জড়িত, গণহত্যা করেছে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিজেই বললেন যে সেই আন্দোলনে গণহত্যার কোনো ঘটনা ঘটেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের একটা বক্তব্য নিয়ে প্রচুর ডিবেট শুরু হয়েছে। জনাব তাজুল খুবই সঠিক কথা বলেছেন। অহেতুক তার বিরুদ্ধে আমরা অনেকে যতটা খেপছি, এটা ঠিক না। এর মাঝখানে সজীব ওয়াজেদ জয়, তিনি ইউএস সিটিজেনশিপের জন্য শপথ নিয়েছেন এবং পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেছেন। ভারত আওয়ামী লীগের বিরুদ্ধে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এটার নিন্দা জানিয়েছে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার। কি বলল ভারত? ভারত আসলে কতটা ঝুঁকি নেবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে? ভারত ঠিকই মুখ খুলেছে, প্রতিক্রিয়া জানিয়েছে এবং কোনো কথার কথা অর্থে নয়, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। রণদীপ জয়সওয়াল বলছেন যে কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। ভালো করা যায় করব, এই জন্য এতগুলা কনসালটেশন করছি, আরও করব। আরও যা যা সাজেশন এসছে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা বিবেচনা করব। আমাদের প্রধান আলোচক পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের শেষ আলোচক ফরাদ মজার ভাই যা যা বলেছে সব কিছু বিবেচনা করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারত অনেকটা যেমন দা কুমড়োর সম্পর্ক সেই ক্ষমতা গ্রহণের পর থেকেই। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসও ভারতের ইস্যুতে বেশ কিছু বক্তব্য করেছেন, যেগুলো ভারত মনে করছে তাদের সার্বভৌমত্বকে এগুলা ক্রস করে বা এটা হুমকি স্বরূপ। বিশেষ করে চীনের গিয়ে একটা বক্তব্য তিনি দিয়েছিলেন 7 সিস্টার্স নিয়ে। রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবে। সবাইকে অনুরোধ করব ভিডিও। প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে কোনো গণহত্যার ঘটনা ঘটেনি। এতদিন যে গণহত্যার কথা বলা হচ্ছিল, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার গণহত্যার সঙ্গে জড়িত, গণহত্যা করেছে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিজেই বললেন যে সেই আন্দোলনে গণহত্যার কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ করে চিফ প্রসিকিউটরের ইউ টার্ন কেন? তদন্ত প্রতিবেদনেই বা ইউ টার্ন কেন? যে বিচার কার্য চলছে শেখ হাসিনার সরকারের বিভিন্ন ব্যক্তির কর্মকাণ্ডের, সেই বিচারে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেই তদন্ত প্রতিবেদনের প্রেক্ষাপটে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মন্তব্য করেছেন, যেটা আজকে সব পত্রিকায় হেডিং হয়েছে। সেই মন্তব্যটাকে কেন্দ্র করে তিনি মন্তব্য করেছেন জুলাই আগস্ট যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে গণহত্যার কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ শেখ হাসিনা গণহত্যার মতো কোনো অপরাধ করেননি। কেন তিনি বললেন? তিনি বললেন যে গুলি করে হত্যাসহ সহিংসতায় সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনা গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে না। এটা গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে না। জুলাই আগস্টের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যার মধ্যে গণহত্যা ব্যাপারটা নেই। রয়েছে সেখানে তিনি মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার, অর্থাৎ তিনি লিড দিয়েছেন, এই কর্মকাণ্ড যেটা হয়েছে সেটা লিড দিয়েছেন। সেই হিসেবেই মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন বলে তদন্ত প্রতিবেদন উল্লেখ করেছে। তাজুল ইসলাম বলেছেন তদন্ত প্রতিবেদনে আসা তথ্য অভিযোগ যাচাই বাছাই করে চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে। তবে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গণহত্যার কোনো অভিযোগ আনা হয়নি বলে তিনি বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন গণহত্যার কোনো চার্জ বা অভিযোগ নেই, এখানে গণহত্যা ঘটেনি। আন্তর্জাতিকভাবে গণহত্যার যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী
বাংলাদেশে যেসব অপরাধ সেই সময় হয়েছে সেগুলো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা নয়। বাংলাদেশে যে ধরনের অপরাধ হয়েছে সেটি মাস কিলিং বা ম্যাসাকার হয়েছে, কিন্তু জেনোসাইড হয়নি। এখানেই মূল আলোচনা, যে গণহত্যা বলা হচ্ছিল এবং ৭১-এ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী যে গণহত্যা চালিয়েছিল সেটার সঙ্গে তুলনাও করা হচ্ছিল। তুলনা করে এক ধরনের ৭১ বিদ্বেষ অনেকের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে আন্দোলন হলো সেখানে আমরা জাতীয় সঙ্গীতকে অবমাননা করতে দেখলাম। জাতীয় সঙ্গীত গাওয়া অবস্থায় একটা বড় সংখ্যক লেবাসধারী তরুণ তারা জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে, এই ফতোয়া দিল। এবং তারপরে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল হলো জাতীয় সঙ্গীতের অবমাননার বিরুদ্ধে, এবং সেখানে রাজাকারদের নাম ধরে স্লোগান দেয়া হলো। সেই স্লোগানে এনসিপি সহ সবাই বিব্রত হলো। এই ঘটনাগুলো এতদিন পর্যন্ত বলা হচ্ছিল যে ৭১-এ যে গণহত্যা হয়েছে তার চাইতেও বড় গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা। এখন চিফ প্রসিকিউটর বলছেন যে এখানে গণহত্যার কোনো ঘটনা ঘটেনি। আদতে সত্য কোনটা? তিনি দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বলেছেন সবে তো আইন সংশোধন হলো মাত্র গতকালকে, এখনও আমাদের হাতে আসেনি। এরপরে যদি সংশোধিত আইন আসে তখন যদি মনে হয় যে এটার আবার পুনঃতদন্ত যাওয়া উচিত, তাহলে আমরা দলের বিরুদ্ধে আবার তদন্তের ব্যবস্থা করব। এই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আপগ্রেড। দর্শক, এখন কি হবে? এতদিন যারা গণহত্যার কথা বলছিলেন যে শেখ হাসিনা গণহত্যা করেছে, ৭১-এ পাকিস্তানি বাহিনী যেমন গণহত্যা করেছে, ২৪-এ এসে শেখ হাসিনাও গণহত্যা করেছে, সেই আদালতেরই চিফ প্রসিকিউটর সরাসরি বলে দিলেন এবং তদন্ত প্রতিবেদনে সেটা উঠেও এসেছে যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে গণহত্যার যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় এই ঘটনাটা পড়ে না, অর্থাৎ গণহত্যা ঘটেনি, শেখ হাসিনা গণহত্যার কাজ করেননি। ফ্যাসিবাদ পন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেনাপ্রধানের নেতৃত্বাধীন জেনারেলদের একটি ক্ষুদ্র গোষ্ঠী ভীত এবং বিচলিত বোধ করছে। তারা এখনও ভারতীয় সেনা কমান্ডের প্রভাবে পরিচালিত হচ্ছে। সীমান্তের ওপারের নির্দেশে জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী কোনো ঘোষণা দেওয়ার জন্য রাষ্ট্রপতি চুপ্পুকে চাপ দেওয়ার জন্য পরিকল্পনা থেকে এসব করা হচ্ছে। এমন সেনা সমাবেশ রাষ্ট্রদ্রোহিতার শামিল, যা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। সেনাপ্রধান গতকাল বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে বৈঠক করেছেন। সেখান থেকে গুজব উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধানকে অপসারণ করতে চান। এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার এবং সৈনিকদের সমর্থন আদায়ের যে চেষ্টা তারা করেছিল তা ব্যর্থ হয়েছে। আগামী কয়েকদিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ। তবে তরুণ অফিসার এবং সৈনিকদের সমর্থন না পাওয়ায় কুচক্রী শীর্ষ জেনারেলদের এই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের প্রতি সর্বদা ভারতীয় প্রভাবাধীন জেনারেলদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর থেকে মানুষের মধ্যে একটি কৌতূহল ছিল যে ভারত এই বিষয়ে কি কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানাবে, ভারত কি আওয়ামী লীগের পাশে এর পরেও দাঁড়াবে, যদি প্রতিক্রিয়া জানায় তার ভাষাটি কেমন হবে। এবং যেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে পৃথিবীর আর কোনো রাষ্ট্র বা আর কোনো রাষ্ট্রের প্রতিনিধি যারা বাংলাদেশি অ্যাম্বাসেডর কিংবা হাই কমিশন হিসেবে কাজ করছেন তারা কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি। সেক্ষেত্রে ভারত আসলে কতটা ঝুঁকি নেবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আমরা দেখলাম যে ভারত ঠিকই মুখ খুলেছে, প্রতিক্রিয়া জানিয়েছে এবং কোনো কথার কথা অর্থে নয়, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া যা লিখছে, India on Tuesday expressed serious concern over the political developments in Bangladesh following the official disbanding of Awami League led by deposed Prime Minister Sheikh Hasina. অর্থাৎ তারা খুবই গুরুত্বের সঙ্গে উদ্বেগ জানিয়েছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে নিয়মিত প্রেস ব্রিফিং হয় সেখানে মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের বিষয়টি তারা কিভাবে নিচ্ছে। রণধীর জয়সওয়াল বলছেন যে কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। তিনি বলছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বেগ বোধ করছে। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করছে ভারত। এই হচ্ছে ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই উদ্বেগ জানানোর মধ্য দিয়ে, এই উদ্বেগ প্রকাশের মধ্য দিয়ে ভারত নতুন করে কোন বার্তা দিল? এটা স্পষ্ট, আমি বরাবরই যেটা বলে আসছি যে ভারত যতদূর করা যায় আওয়ামী লীগের জন্য
ততটা করবে, সহজে হাল ছাড়বে না। এবং এই যে প্রতিক্রিয়া, সেটি প্রমাণ করলো। এবং খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন তীর্থের কাকের মতো বসে আছে ভারতের দিকে, চাতক পাখির মতো বসে আছে যে ভারত কি করে, ভারত অনেক কিছুই করবে, সেই বার্তাটাই দেওয়া হলো এই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। এবং অন্যদিকে সরকারের মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যে কোনো কাজের প্রতি তাদের ন্যূনতম কোনো সমর্থন নেই, সেটি আরো একবার প্রমাণ করে দিল। তারা নির্বাচনের দাবি করেছে, গণতান্ত্রিক কোনো সরকার বা নির্বাচনের মাধ্যমে কোনো গঠিত সরকার ছাড়া তারা অন্য কারোর সাথে কোনো কাজ করবে না। এই কথাটি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী থেকে শুরু করে সরকারি পর্যায়ে যারা আছেন তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এমনকি বিরোধী দলের অনেকেও তারা একই মত ব্যক্ত করছেন। অনেকে বলছিলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে ভারতের দৃষ্টি আপাতত সেদিকে নিবদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগের জন্য আসলে আর তারা কিছু করবে না, শেখ হাসিনা ভারতের জন্য গলার কাটা হয়ে আছে, এটি মনে করার কোনো কারণ নেই। এবং যেখানে ভারতের বিরুদ্ধে মুহুর্মুহু এখনো পর্যন্ত বিদ্বেষমূলক স্লোগান দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত নতুন করে যে আন্দোলনের সৃষ্টি হলো, সেইখানে আমরা দেখেছি অনবরতভাবে ভারত বিরোধী স্লোগান, বিদ্বেষমূলক স্লোগান। এবং এই বিষয়টিও যে তারা যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে, সেটিও নানান মাধ্যমে উঠে এসেছে, অনেক জায়গায় রিপোর্টিং হয়েছে। ভারতের গণমাধ্যমে এই বিষয়ে রিপোর্টিং এসেছে যে বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেই আন্দোলনটি গড়ে উঠেছে সেটি মৌলবাদী শক্তির নেতৃত্বে গড়ে উঠেছে, সাম্প্রদায়িক শক্তির নেতৃত্বে গড়ে উঠেছে, এবং আওয়ামী লীগের নিষিদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে মৌলবাদের চরম আস্ফালনের ঘটনা হবে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মন্তব্য করা হয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি যে ভারত কেন এখনো পর্যন্ত একচোখা নীতিতে আছে, কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রতি তারা তাদের সব ধরনের সমর্থন নিয়ে বসে আছে। এই প্রশ্ন উঠতেই পারে, কিন্তু প্রশ্ন উঠলে কি হবে? ভারত আগ্রাসী ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ থাকতে, ভারত নানান ধরনের স্বার্থ তাদের নিজেদের জন্য উদ্ধার করে নিয়েছে, বাংলাদেশকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছে, এই ধরনের অভিযোগ রয়েছে, অবশ্যই রয়েছে, এবং সবগুলো যে ভিত্তিহীন নিশ্চয়ই তা নয়। কিন্তু আমরা আমাদের স্বার্থের দিকে তাকিয়ে আমাদের দক্ষ কূটনৈতিক সুলভ আচরণ কতটা মেনটেন করতে পারছি। যারা ভারত বিরোধী মন্তব্য করছেন তাদেরকে তো আমরা আবার নানানভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিচ্ছি। সেই জায়গা থেকে ভারত যদি নতুন করে তাদের মতো পথ অবলম্বন করে, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিশেষ করে করিডোর ইস্যুতে যা চলছে, বাংলাদেশের মানুষের মধ্যে একটি অংশের তো বদ্ধমূল ধারণা জমেছে যে সরকার মনে হয় গোপনে এই চুক্তিটি করে ফেলেছে। আর করিডোর, তথাকথিত মানবিক করিডোরটা যদি দেওয়াই হয় রাখানোর উদ্দেশ্যে, সেক্ষেত্রে ভারত নিঃসন্দেহে চুপচাপ বসে থাকবে না, এবং দেশটি তার পুরনো মিত্রের জন্য যা যা করার দরকার সেটাই করবে। তারা মনে করে যে আওয়ামী লীগই তাদের সীমান্তের সবচেয়ে বড় পাহারাদার, তাদের সীমান্তকে সুরক্ষা দেবে আওয়ামী লীগ, এর বাইরে আর কেউ নেই। অতএব এই ইস্যুর পরে আবার জামাতে আমির যে নতুন করে কথা বললেন, সেটি ভারতের উদ্বেগ নিঃসন্দেহে আরো বাড়িয়ে দিয়েছে। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি দাবি তুলেছেন যে তিস্তা বহুমুখী প্রকল্প যে কোনো উপায়ে হাতে নিতে হবে, বাস্তবায়ন করতে হবে, তাতে কে কি ভাবলো, কে কি বাধা দিল, আমাদের সেদিকে তাকানোর কোনো কারণ নেই। এই কথাগুলো তো আমরা অন্যভাবেও বলতে পারি, এবং অবশ্যই তিস্তা বহুমুখী প্রকল্প আমাদের দরকার। ভারত সেখানে বাগড়া দিয়ে রেখেছে আরো আগে থেকে আওয়ামী লীগ থাকতে, চীন যেখানে অর্থায়ন করতে চায় সেটিও এগোয়নি। কিন্তু আমরা কি করবো? অবশ্যই করব, কিন্তু সেই করার জায়গাটি যদি চ্যালেঞ্জের জায়গা নিয়ে যাওয়া হয়, সেটি তো অবশ্যই আরো অনেক ধরনের সমস্যার সৃষ্টি করবে। কিন্তু আমরা দেখছি যে এগুলো জানার পরেও আমাদের একটি পক্ষ অনবরত ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে যাচ্ছে এবং উত্তেজনাকর বক্তব্য দিচ্ছে। অতএব ভারত আওয়ামী লীগের পক্ষে যে প্রতিক্রিয়াটি জানিয়েছে, এটি অনেকের কাছে অস্বাভাবিক হলেও আমি খুব স্বাভাবিক দৃষ্টিতে নিচ্ছি। বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবিকে গ্রেফতার করা ঠিক হয় নাই, প্রত্যেকটা কর্মী। উনি হলেন সেলিনা হায়াত আইবি, একজন মহিলা যার বাবা পলিটিক্স করতেন, আলী আহমদ চুনকা শ্রমিক রাজনীতি করতেন, সাধারণ পরিবার থেকে উঠে আসছে আলী আহমদ চুনকা। 1973 সনে নারায়ণগঞ্জ পৌরসভা ইলেকশনে আওয়ামী লীগ বঙ্গবন্ধু তখন আছে, নমিনেশন দিল মহিউদ্দিন আহমদ। আলী আহমদ চুনকা বিদ্রোহী ক্যান্ডিডেট হয়ে দাঁড়ায় গেল বঙ্গবন্ধুর বিরুদ্ধে গিয়া, সিদ্ধান্তের বিরুদ্ধে। সেইখান থেকে আলী আহমদ চুনকার উত্থান, সেই মেয়র চেয়ারম্যান হয়ে গেল পৌরসভা। সেই আলী আহমদ চুনকার মেয়ে, যিনি সারা জীবন আওয়ামী লীগ করে গেছেন, বাইরে থাকতেন, আসতেন। আমার কাছে মনে হয়েছে একজন নারী, যে নারীকে এখন আর সম্মান দেওয়া হচ্ছে না, কারণ এই দেশে জঙ্গিবাদ এবং এই দেশের সাম্প্রদায়িকতা
এবং নারী বিদ্বেষী শক্তির উত্থানের কারণে নারীকে আর এখন মা বলা হচ্ছে না, নারীকে এখন দেখা হচ্ছে খুব নিকৃষ্ট ধরনের একটা প্রাণী হিসাবে। তারপরেও বলবো যে নারীরা আপাততকালে বাংলাদেশের রাজনীতিতে নিজের হিম্মত বা নিজের যোগ্যতা প্রদর্শন করে এই দেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, নারায়ণগঞ্জের মতো একটা সিটি কর্পোরেশনের বারবার মেয়র হয়েছে এবং তার বিরুদ্ধে একটা টাকা পয়সার কোনো অভিযোগ নাই, দুর্নীতির কোনো অভিযোগ নাই, খুন করেছে, মারামারি করেছে। আমি তো জানি এখন যদি ফ্রি করে দেয় বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবিকে গ্রেফতার করা ঠিক হয় নাই, প্রত্যেকটা কর্মী। ওই যে শাহবাগে দেখতেছেন যত হাজার লোক আইবির মতো একজন মহিলাকে এত দুর্দিনে দুঃসময়ে গ্রেফতার করতে গেছে, হাজার হাজার লোক হয়েছে। কি বলেন আপনি? কাজে আইবিকে গ্রেফতার করা, কেন গ্রেফতার? আইবি তো কোনো অপরাধ করছে বলে তো আমার জানা, কি অপরাধ করছে বলা উচিত, তার বিরুদ্ধে কি কেস? আমার বিরুদ্ধে একজন একটা মার্ডার কেস দিলে আমাকে গ্রেফতার করে ফেলবে? ভালো করা যায় করব, এই জন্য এতগুলা কনসালটেশন করছি, আরও করব, আরও যা যা সাজেশন এসছে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা বিবেচনা করব। আমাদের প্রধান আলোচক পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের শেষ আলোচক ফরহাদ মজহার ভাই যা যা বলেছে সব কিছু বিবেচনা করব। আমরা এটা কেন করে যেতে চাই সেটা হচ্ছে আমরা ঠিক কনফার্ম না আমাদের পরে যারা আসবে তারা এই ধরনের আইন করবে কি না। আর হচ্ছে আমরা এই আইনটা খুব শক্তিশালী করতে চাই, এখানে যে কমিশন আছে সেটাকেও শক্তিশালী করতে চাই, কারণ আমরা এটাও কনফার্ম না পরের সরকার যদি গুমের কোনো আইন করে সেটাকে শক্তিশালী করবে কিনা এটা কনফার্ম না। কাজে এই কাজগুলো করে যেতে চাই এবং এটা করাটা আমাদের যে সংস্কার কার্যক্রমের কথা আমাদের প্রধান উপদেষ্টা বলে থাকেন সেই অব্যাহত সংস্কার কার্যক্রমের একটা পার্ট হিসাবেই আমরা দেখছি। এখন অনেকগুলো প্রসঙ্গ আসছে খুব গুরুত্বপূর্ণ, প্রিএমবেলের কথা বলেছেন, অফকোর্স প্রিএমবেলের মধ্যে যেগুলো আনা দরকার, কমান্ড রেসপন্সিবিলিটি অবশ্যই আরও ক্ল্যারিফাইড করা দরকার, সেপারেট লর প্রয়োজন আছে, এটা মেজরিটি যারা আছেন বলেছেন, সেপারেট কমিশনের কথাও বলেছেন। আর আইসিটি আর এখানে যে কনভেনশনাল কোর্টে এই দুটা কোর্টের মধ্যে যে জুরিসডিকশনাল কনফ্লিক্ট আছে সেটা আমরা আরেকটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব। আর কমিশনের কথা তো বলেছি, আর অতীত অপরাধকে কীভাবে আনা যায় এটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এটা তুলেছেন, এটা অবশ্যই আমরা বিবেচনা করব। ফরহাদ ভাই বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন, ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন এটা আসলে খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে 1972 সন থেকে থাকলেই ভালো হতো। তো আমরা সব কিছুই আপনার খুব কনফ্রন্টেশনালভাবে নিষ্পত্তি করতে যাই, আমরা একটা জাতি, সেটার বাইরে এই ধরনের চিন্তা চেতনা ফরহাদ ভাই বলেছেন, আরও আমাদের অনেকেরই বলা দরকার। আমি ওনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব। এই লক্ষ্যে আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা একটা টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি, আমাদের সাথে ইউএনডিপি এবং আরও অনেকে ইনভলভ আছেন। আমরা ফিরে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব এবং আমরা যখন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব আমরা অবশ্যই ফরহাদ ভাই আপনাকেও ডাকবো। এবং আমার মনে হয় আমরা মানে অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না, আমাদের জাতি ঐক্য গড়ে উঠতে হবে এবং যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না, তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। তো আমরা যারা গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। একই সাথে সাথে আমরা এই ধরনের আইন করে যাব যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয় এবং একই সাথে সাথে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন করে যাব যাতে বড় বড় গণহত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধকারী তারা যে আসলে বিচ্ছিন্ন এই সমাজে সেটাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এস্টাবলিশ হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারত অনেকটা যেমন দা কুমড়োর সম্পর্ক সেই ক্ষমতা গ্রহণের পর থেকেই। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসও ভারতের ইস্যুতে বেশ কিছু বক্তব্য করেছেন যেগুলো ভারত মনে করছে তাদের সার্বভৌমত্বকে এগুলা ক্রস করে বা এটা হুমকি স্বরূপ। বিশেষ করে চীনের গিয়ে একটা বক্তব্য তিনি দিয়েছিলেন 7 সিস্টার্স নিয়ে, এরপর ভারত জুড়ে নিয়ে তোলপাড় হয়েছিল। ইভেন আনটিল নাও ভারতেরই বিজেপি সরকার মনে করে ডক্টর ইউনূস তিনি পাকিস্তান পন্থী অথবা পাকিস্তান ঘেঁষা, এটার মূল কারণ হিসেবে তারা আইডেন্টিফাই করছে যে পাকিস্তানের সাথে 1971-এর পর ব্যবসা বাণিজ্য কূটনীতির যে সম্পর্ক অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশে বর্তমান জনতার মধ্যে ভারতের প্রতি প্রচন্ড নেগেটিভিটি এবং পাকিস্তান পন্থার জয়, এই জিনিসগুলোকে তারা কোড অনেক সময় নিউজ করে। কিন্তু আজকের যে নিউজটা এখানে এই প্রথম মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারত অনেকটা
প্রশংসা করেছে। ইভেন কেউ কেউ বলছেন এটা ভারতের জন্য গোল্ডেন চান্স, কারণ ডক্টর ইউনূসের যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা বাস্তবায়িত হলে ভারত যেমন উপকৃত হবে, বাংলাদেশও উপকৃত হবে, ভুটানও উপকৃত হবে, নেপালও উপকৃত হবে। মোদ্দা কথা, এই 4 দেশ অর্থনীতিতে ফুলে ফেপে বড় হয়ে উঠবে। কি সেই পলিসি! দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের ফের মন্তব্য উত্তর পূর্ব ভারত প্রসঙ্গে নেপাল ভুটানকেও সঙ্গে জুড়লেন এবার আনন্দবাজার পত্রিকার এমন শিরোনামের খবরে যখন আমরা দেখলাম, তখন সেখানে প্রতিবেদনটা এমনভাবে করা হয়েছে যে উত্তর পূর্ব ভারতকে টেনে আপনার বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বের এই 7টি রাজ্যকে নিয়ে একটি মিলিত অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজন আছে বলে ডক্টর ইউনূস মনে করছেন। মানে ভারতের এই 7 সিস্টার্স, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই সবগুলো মিলা একটা অর্থনৈতিক পরিকল্পনা দরকার। বস্তুত উত্তর পূর্ব ভারতকে টেনে এর আগেও মন্তব্য করেছিলেন ডক্টর ইউনূস, তা নিয়ে বিতর্ক বেঁধেছিল। বাট এবার তিনি আপনার ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশের প্রসঙ্গে তার দাবি, এই অঞ্চলগুলি আলাদাভাবে কাজ করার পরিবর্তে যদি একসাথে একত্রিতভাবে যৌথভাবে কাজ করে তাহলে প্রত্যেক রাষ্ট্রই আপনার অর্থনৈতিকভাবে লাভবান হবে। সম্প্রতি নেপালের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা তিনি বাংলাদেশ সফরে এসেছেন। গত সোমবার সরকার প্রধানের সাথে একটি বৈঠক করেছেন নেপালের এই পার্লামেন্টের ডেপুটি স্পিকার। বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা বাসসের আলোচনায় ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত, আলাদাভাবে নয়। একসাথে কাজ করলেই আমরা আরো বেশি লাভবান হতে পারবো। বস্তুত আপনার এখানে তিনি যেটা বুঝিয়েছেন যে সকল দেশেরই অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো বৃদ্ধি করার জন্য এই যে 7টি স্টেট প্লাস বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, তারা সমন্বিতভাবে কাজ যেন করে, তাহলে এতে মোটামুটি অনেকটা পজিটিভ ফিডব্যাক সম্ভবত তৈরি হবে। তো ওনার এই বক্তব্যে ভারতের গণমাধ্যমগুলো একদিকে বলছে যে পজিটিভ, আবার কেউ কেউ বলছেন যে এর মাঝখানে আরো কোন রকম অ্যাক্টিভিটিস আছে কিনা সেটাও শিওর না। তবে ডক্টর ইউনূসের এমন বক্তব্যের পর সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার ইস্যুতে ভারতের তরফ থেকে কোনো বিবৃতি এখনো আসেনি। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগকে কেন্দ্র করে ভারতের যেই ব্রিফিং ছিল উদ্বেগ প্রকাশ, সেটাকে আবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনার পাল্টা জবাব দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে অনেকটা উত্তেজনাকর বা আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য ঠিকই আছে, খারাপ না। আমি দেখছি ভারতের সাথে যা চুক্তি ছিল কোনোটাই পরিবর্তন হয় নাই, আদানি থেকে বিদ্যুৎও আসতেছে, সবকিছু ঠিকঠাক আছে। বাট বাহিরে বাহিরে জনগণ যতটা এক্সাইটেড, ভেতরে কিন্তু স্টোরিটা একটু ডিফারেন্ট। দেখা যাক ভারত কিভাবে এটাকে মূল্যায়ন করে, সময় বলে দেবে। ভালো থাকো দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।